হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার ত্রিকোণমিতির দ্বিতীয় লেকচারে স্বাগতম জানাচ্ছি। গত লেকচারে আমরা ত্রিকোণমিতির কোণ কাকে বলে, ত্রিকোণমিতির কোণ পরিমাপের পদ্ধতিগুলো, তারপর হচ্ছে বৃত্তের চাপ, ব্যাসার্ধ এবং এর মধ্যবর্তী কোণের মধ্যকার যে সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করেছিলাম যেগুলো বোর্ডে এসেছিল। এই লেকচারে আমরা বৃত্তকলা নিয়ে আলোচনা করব, বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি সেই সূত্রটা আমরা দেখব এবং রিলেটেড কিছু বোর্ডের প্রবলেম সলভ করব। তারপর হচ্ছে ঘড়ির দুটি কাঁটার মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই নিয়ে আলোচনা করব। ওকে, তো আমাদের ফার্স্ট টপিক যেটা বৃত্তকলা, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে বৃত্তকলা কি। ওকে, আমরা দেখেছিলাম যে এটা যদি হয় আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর এবং ধরো একটা চাপ হচ্ছে পি কিউ চাপ, এই পি কিউ চাপ যদি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে তখন এই পি কিউ চাপের দৈর্ঘ্য যদি এস হয় সেই এস ইকুয়াল টু আমি পেয়েছিলাম আর থিটা, যেখানে থিটা অবশ্যই কি রেডিয়ানে প্রকাশ করতে হবে আমাকে। ওকে, তাহলে থিটা অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হবে। এবার বৃত্তকলায় আসি। এখন দেখো এই পি কিউ ও এইটুকের কথা যদি আমি চিন্তা করি, এটুককে যদি আমি বৃত্তের বাইরে নিয়ে আসি তাহলে পি কিউ ও এটা কি একটা ক্ষেত্র দখল করেছে বৃত্তের মধ্যে, তাহলে এই ক্ষেত্রের কি একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রের যেই ক্ষেত্রফলটা এটাই হচ্ছে আমার বৃত্তকলার ক্ষেত্রফল। ওকে, তাহলে আমি বলতে পারি যে একটা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সাথে যেই এরিয়াটা দখল করে ওই এরিয়াটাই হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ওকে, ধরো আমি এবার এই ওপি যে ব্যাসার্ধটা আছে এই ওপি ব্যাসার্ধের উপর একটা লম্ব টানলাম যেটা হচ্ছে ও আর লম্ব, তাহলে আমি একটু মুছে দিলাম, তাহলে আমি লিখতে পারি ও আর লম্ব ওপি। ওকে, তাহলে ও আর লম্ব ওপি পাওয়ার পর দেখো আমার এখানে বৃত্তচাপ কয়টা, একটা হচ্ছে পি কিউ বৃত্তচাপ, একটা হচ্ছে পি আর বৃত্তচাপ। এখন এই পি কিউ বৃত্তচাপটা বড় না পি আর বৃত্তচাপটা বড়? অবশ্যই পি আর বৃত্তচাপটা বড়। তাহলে এই পি আর যে বৃত্তচাপটা আছে এই বৃত্তচাপটা কেন বড়? কারণ এই বৃত্তচাপটা এই পি আর বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে এই কোণটার মান কি 90 ডিগ্রি, এবং পি কিউ চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা, এবং এই থিটাটা একটা সূক্ষ্ম কোণ, তার মানে কি এই 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে কি আমি বলতে পারি না যে বৃত্তের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার সমানুপাতিক? তাহলে আমি লিখতে পারি দেখো বৃত্তের চাপ বা বৃত্তের কোন চাপ প্রপোর্শনাল টু হচ্ছে ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। ওকে, এবার আমরা এখানে আসি। এই পি কিউ ও যেই এরিয়াটা বা যেই ক্ষেত্রফলটা উৎপন্ন করে সেই ক্ষেত্রফলটা কি এই পি আর ও এর চেয়ে ছোট, তার মানে কি চাপের দৈর্ঘ্য যত বড় ওই বৃত্তের কেন্দ্রের সাথে যে ক্ষেত্রফল চাপটা গঠন করবে তার ক্ষেত্রফল তত বেশি। ওকে, আরেকবার, ওই কোন চাপ এর দৈর্ঘ্য যত বেশি ওই চাপটা বৃত্তের কেন্দ্রে যে এরিয়াটা গঠন করবে বা কেন্দ্রের সাথে যে এরিয়াটা গঠন করবে সেই এরিয়ার ক্ষেত্রফল কি তত বেশি। তার মানে আমি বলতে পারি না এই বৃত্তের কোন চাপ, এখানে আমি লিখতে পারি প্রপোর্শনাল টু বৃত্তকলার ক্ষেত্রফল। ওকে, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি যে আমি যদি চাপকে বাদ দিয়ে দিই যে বৃত্তকলার ক্ষেত্রফল প্রপোর্শনাল টু হচ্ছে কোণ, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, তাহলে যেহেতু আমি লিখতে পারি যে বৃত্তকলার ক্ষেত্রফল প্রপোর্শনাল টু হচ্ছে ওই বৃত্তকলা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে এখানে আমার বৃত্তকলা কি কি আছে, একটা হচ্ছে পি ও আর, একটা হচ্ছে পি ও কিউ, একটা হচ্ছে পি ও আর। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বাই বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু এই বৃত্তকলা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে এই পি ও কিউ বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে থিটা, তাহলে আমি লিখলাম থিটা। ওকে, আর এই পি ও আর বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি, তাহলে আমি লিখলাম পাই বাই 2, কারণ আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বৃত্তকলা এবং চাপ রিলেটেড ম্যাথ করার সময় থিটা অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করো এই পি ও কিউর ক্ষেত্রফলটাকে আমি ধরে নিলাম এরিয়া, জাস্ট আমি লিখে নিলাম এরিয়া। ওকে, তাহলে এই পি ও আর কে চিন্তা করো, আমি যদি একটা বৃত্ত আঁকি সেই বৃত্তের ধরো দুইটা ব্যাস তারা যদি পরস্পর লম্বভাবে ছেদ করে তাহলে বৃত্ত কি সমান চারটা ভাগে ভাগ হচ্ছে না? ওকে, তাহলে এইটুককে আমি বলতে পারি পি ও আর, এইটুক ক্ষেত্রকে।
ওকে, তাহলে এইটুক ক্ষেত্র যদি পিও আর হয়, আমার পুরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। আর এই পিও আরটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে আমি লিখতে পারি না এই পিও আর এর ক্ষেত্রফল হচ্ছে 4 ভাগের 1 ভাগ ইনটু পাই আর স্কয়ার। ওকে, আরেকবার, দুইটা ব্যাস, কোন বৃত্তের দুইটা ব্যাস যখন পরস্পর লম্বভাবে ছেদ করে তখন তারা বৃত্তটাকে 4টা সমান অংশে ভাগ করে। এখন পুরা বৃত্তটার ক্ষেত্রফল যদি হয় পাই আর স্কয়ার, তাহলে প্রতিটা ভাগের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার বাই 4। তাহলে এই পাই আর স্কয়ার বাই 4। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি ইকুয়াল টু থিটা পাই বাই 2। ওকে, তাহলে আমাকে কি এই এরিয়াটা বের করতে হবে। তাহলে এই এরিয়াটা কি হবে? তাহলে এই এরিয়া ইকুয়াল টু হবে থিটা, বা আমি একবার লিখলাম 2 থিটা বাই পাই, এই 2টাকে আমি উপরে পাঠিয়ে দিছি, তারপর কি হচ্ছে ইনটু পাই আর স্কয়ার বাই হচ্ছে 4। তাহলে এই পাই পাই কাটাকাটি যাচ্ছে, 2 4 কাটাকাটি করে আমি পাচ্ছি 2। তাহলে আমি লিখতে পারি আর স্কয়ার থিটা বাই 2। তাহলে এই আর স্কয়ার থিটা বাই 2ই হচ্ছে আমার বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এই থিটাটাকে অবশ্যই আমাকে কোন এককে পরিমাপ করতে হবে? রেডিয়ান এককে। ওকে, তাহলে এরপর আমরা বৃত্তকলা রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব সেই প্রবলেমটা হচ্ছে, আমাকে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রে আমার এসি হচ্ছে চাপ এবং যে বৃত্তটা দেয়া আছে সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। আমাকে বলছে এই এবি ইকুয়াল টু যদি 5 সেন্টিমিটার হয় তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল কত? অর্থাৎ এই যে আমি ডট 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 দিয়ে রেখেছি এই গাঢ় অংশটার ক্ষেত্রফলটা কত? আচ্ছা, তাহলে খেয়াল করো, আমাকে বলছে এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এবি বলতে আমি কি বোঝাচ্ছি? বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আর বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটা কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে এই গাঢ় অংশের ক্ষেত্রফল চাইছে। এখন তোমরা খেয়াল করো, এই হচ্ছে আমার বৃত্ত, এই হচ্ছে আমার বৃত্তকলাটা। ওকে, এবং বৃত্তকলাটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, যে থিটার মানটা হচ্ছে কত? থিটার মানটা হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে থিটার মানটা 50 ডিগ্রি, এইটুক এরিয়াকে আমি যদি পুরা বৃত্ত থেকে বা পুরা বৃত্তের ক্ষেত্রফল থেকে বাদ দেই তাহলে আমি কি এই গাঢ় অংশের ক্ষেত্রফলটুকু পাবো। আরেকবার, এই পুরা বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি এইটুক ক্ষেত্রফল বাদ দেই তাহলে আমি এই গাঢ় অংশের ক্ষেত্রফলটা পাবো। ওকে, তাহলে এই যে অংশটুক আছে এইটুক হচ্ছে কি আমার একটা বৃত্তকলা। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করব, সেই বৃত্তকলার ক্ষেত্রফলকে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে বাদ দিব, তাহলেই কি আমি এই গাঢ় অংশের ক্ষেত্রফলটা পাবো। ওকে, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা জানি আর স্কয়ার থিটা বাই হচ্ছে 2। তাহলে থিটাকে অবশ্যই আমাকে কোন ফর্মুলায় ফলাইতে হবে? অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে রেডিয়ানে যদি আমি প্রকাশ করতে চাই, আমি জানি যে আমার ফর্মুলা হচ্ছে এটা, d বাই 180 ইকুয়াল টু r বাই পাই, যেখানে d হচ্ছে ডিগ্রিতে প্রকাশিত কোণের মান এবং r হচ্ছে রেডিয়ানে প্রকাশিত কোণের মান। তাহলে আমি যদি ডিগ্রি r এর মানটা বের করতে চাই তাহলে আমি লিখতে পারি r ইকুয়াল টু d পাই বাই হচ্ছে 180। তাহলে d এর মান কত? 50 পাই বাই হচ্ছে 180, কাটাকাটি করলে 5 পাই বাই 18। ওকে, তাহলে 5 পাই বাই 18 যদি হয় তাহলে এখানে যদি আমি মান বসাই দেই তাহলে r এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 5 স্কয়ার ইনটু 5 পাই বাই 18, আর নিচে আগে থেকে আছে 2। ওকে, তাহলে এখানে থাকতেছে 36, এখানে আসতেছে 25 ইনটু 5, তাহলে 125 পাই। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার বৃত্তকলার ক্ষেত্রফল। একক কি হবে? সেন্টিমিটার স্কয়ার। কারণ কি আমার r এর মানটা আমি সেন্টিমিটারে রেখে দিয়েছি, তাই আমার ক্ষেত্রফলের এককটা হবে সেন্টিমিটার স্কয়ার। ওকে, এবার সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল যদি আমি বের করি, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আমি জানি? পাই আর স্কয়ার। তাহলে পাই ইনটু 5 স্কয়ার সমান সমান হচ্ছে 25 পাই সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রফল। এখন এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি বৃত্তকলার ক্ষেত্রফলটা বিয়োগ দেই তাহলে কি আমি এই ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফলটা পাবো। ওকে, তাহলে আমি এখানে আসি, তাহলে আমি লিখতে পারি একবারে, তাহলে আমার ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 25 পাই মাইনাস 125 পাই বাই হচ্ছে 36। ওকে, তাহলে একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ক্যালকুলেট করে আমি অ্যান্সার পাচ্ছি 67.6
6316 অথবা আমি একবার লিখতে পারি 632 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা আমাদের পরের প্রবলেমটিতে যাই। পরের প্রবলেমটিতে আমাকে এই চিত্র দেওয়া আছে। এই চিত্রের আমাকে বলছে OC ইকুয়াল টু 6.5 সেন্টিমিটার এবং BC ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আমাকে বলছে ছায়াঘেরা যে অংশটা আছে, অর্থাৎ এই যে এই অংশটা, এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত। ওকে, এই প্রশ্নটি হচ্ছে রাজশাহী বোর্ডে 2019 সালে এসেছিল। তো আমরা দেখি কিভাবে আমরা সলভ করতে পারি। ওকে, এখন খেয়াল করো, তোমরা যদি জাস্ট এইটুকের কথা চিন্তা করো, এই যে এ বি সি, ওকে, এই যে এ ধরো এই পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই এবিসি কি একটা বৃত্তের অর্ধেক জুড়ে আছে। ওকে, এবিসিটা কি একটা বৃত্তের অর্ধেক জুড়ে আছে। যেহেতু অর্ধেক জুড়ে আছে, তার মানে এই এবিসিটা একটা বৃত্তের অর্ধেক ক্ষেত্রফল জুড়ে আছে। ওকে, অর্থাৎ তারা একটা অর্ধবৃত্ত গঠন করেছে। এখন এই অর্ধবৃত্ত থেকে আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বিয়োগ দেই, তাহলে কি আমি এই ছায়াঘেরার অংশের ক্ষেত্রফলটা পাবো। ওকে, আরেকবার, এই সম্পূর্ণ অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দেই, তাহলেই আমি এই ছায়াঘেরা অংশগুলোর ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, তাহলে আমরা আসি, খেয়াল করো, প্রথমে আমরা আসি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন দেখো, এবিসি ত্রিভুজ এখানে কি একটা অর্ধবৃত্তস্থ কোণ গঠন হয়েছে, আর অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ। তাহলে আমি লিখতে পারি এই এবিসি এর ক্ষেত্রে এসি ইকুয়াল টু, আমি কি জানি, দেখো ওসি ইকুয়াল টু কত দেয়া আছে 6.5 সেন্টিমিটার। তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে 2 * 6.5 ইকুয়াল টু হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, আর বিসি হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তাহলে বিসি ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, দেখো আমি ত্রিভুজটাকে এখানে আঁকলাম। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি। তাহলে এই ত্রিভুজের বিসি হচ্ছে ভূমি এবং এবি হচ্ছে উচ্চতা। ওকে, তাহলে এবি উচ্চতা যদি আমি বের করতে চাই, এবি উচ্চতাটা কি লম্ব, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি পিথাগোরাসের সূত্র থেকে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা আমি এখান থেকে লিখতে পারি এ বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। ওকে, তাহলে এসি হচ্ছে 13 হোল স্কয়ার মাইনাস বিসি এর ভ্যালু হচ্ছে 5 স্কয়ার। তাহলে 13 স্কয়ার মানে হচ্ছে 169 মাইনাস 5 স্কয়ার মানে হচ্ছে 25 ইকুয়াল টু কত 144। তাহলে এখান থেকে আমি বলতে পারি এবি ইকুয়াল টু কত হবে 12 সেন্টিমিটার। ওকে, তাহলে এবি এর মানটা আমি পেয়ে গেছি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু এবি ইনটু বিসি। তাহলে হাফ ইনটু এবি এর মান হচ্ছে 12, বিসি এর মান হচ্ছে 5, তাহলে কাটাকাটি করলে 6, তাহলে 30 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে 30 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, আমি জানি যে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার বাই 2। তাহলে আমি যদি এখানে আসি, তাহলে দেখো, তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, আমি লিখতে পারি এ বি সি অর্ধবৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে পাই আর স্কয়ার বাই 2। ওকে, তাহলে হাফ ইনটু 3.1416 ইনটু আর স্কয়ার মানে হচ্ছে 6.5 এর হোল স্কয়ার, কারণ আমার ওসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে 6.5 এর হোল স্কয়ার যদি হয়, আমি যদি ক্যালকুলেট করি, দেখো তাহলে ক্যালকুলেট করলে কত হবে 0.5 ইনটু 3.14 0.5 ইনটু 3.1416 ইনটু 6.5 স্কয়ার, তাহলে আমি পাচ্ছি 66.366 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে এবার এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ দেই, তাহলেই হচ্ছে আমি এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে -30 ইকুয়াল টু কত হচ্ছে 36 পয়েন্ট, তাহলে আমার এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল হচ্ছে 36.366 সেন্টিমিটার স্কয়ার। আমাদের পরের ম্যাথটা দেখি। আমাকে হচ্ছে একটা চিত্র দেওয়া আছে।
চিত্রের মধ্যে হচ্ছে ও এ বি সি, এটা হচ্ছে একটা রম্বস। আমাকে বলছে এই ও এ ইকুয়াল টু যদি 40 সেন্টিমিটার হয় এবং এই এসি চাপটা বৃত্তের কেন্দ্রে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই এ বি সি এর অংশের ক্ষেত্রফলটা কত। ওকে, তাহলে এই এ বি সি এ, ওকে, অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল কত, এ বি সি আবার ডি। ওকে, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। আমি যদি এই এ বি সি এর ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে, এই যে আমার ও এ বি সি রম্বসটা আছে, এই রম্বসটা থেকে আমি যদি এই ও এ সি বৃত্তকলার ক্ষেত্রফলটা বিয়োগ দেই, মানে রম্বসের ক্ষেত্রফল থেকে ও এ সি বৃত্তকলার ক্ষেত্রফলটা বিয়োগ দেই, তাহলে আমি কি এই এ বি সি এর ক্ষেত্রফলটা পাবো। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি, আমরা ও এ সি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে ও এ সি বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, আর স্কয়ার থিটা বাই 2। ওকে, এখানে আর বলতে কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, ও এর ভ্যালু হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে আমি লিখলাম 40 স্কয়ার বাই হচ্ছে 2। থিটা আমার কিসে দেয়া আছে, ডিগ্রিতে দেয়া আছে। আমি জানি যে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে থিটাকে অবশ্যই আমার কি রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে রেডিয়ানে যদি প্রকাশ করি, তাহলে এই ফর্মুলা থেকে আমি একবারে লিখলাম 45 ইনটু পাই বাই হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে 45 ইনটু পাই ইনটু 180। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, দেখো, তাহলে 40 স্কয়ার ইনটু 45 বাই হচ্ছে 360 সমান সমান আমি পাচ্ছি 200 পাই। ওকে, তাহলে এই ওএসি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে 200 পাই। এবার আমাকে কি রম্বসের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন খেয়াল করো, এটা ধরো হচ্ছে আমার রম্বসটা। ওকে, এটা যদি আমার রম্বসটা হয়, এই রম্বসের যদি একটা কর্ণ হয়, ধরো এটা হচ্ছে একটা কর্ণ, এই কর্ণটা কি রম্বসকে দুইটা সমান ক্ষেত্রফলে দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমি যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তারপর সেই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করি, তাহলে আমি কি পুরা রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারবো। ওকে, এখন এখানে কি রম্বসটা কোনো ত্রিভুজ গঠন করছে, কোনো কর্ণ কি আমি পাচ্ছি, কোনো কর্ণ কিন্তু নাই। তাহলে আমি যদি এই এসি কে যোগ করি, ওকে, ধরো এই এসি কে যোগ করলাম আমি, তাহলে এটা কি এই এসি, ধরো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, তাহলে এই এসি হচ্ছে রম্বসের একটা কর্ণ। তাহলে এখানে কি ও এ সি, এই ও এ সি একটা কি ত্রিভুজ গঠন করা হয়েছে না। তাহলে ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে যখন দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে এবং একটা কোণ দেয়া থাকবে, তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন সি, যেখানে এ এবং বি হচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং সি হচ্ছে এই এ বি এর মধ্যবর্তী কোণের মানটা আর কি। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এই ও এ হচ্ছে 40 সেন্টিমিটার, ও এ যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, ওসি ও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ওসি এর মান কত, 40 সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি না এই ও এ বি, সরি ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ এ বি, তাহলে 40 ইনটু 40 ইনটু সাইন 45 ডিগ্রি। ওকে, কারণ এদের মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি। এখন এখানে থিটার মানটা আমি রেডিয়ানে কনভার্ট না করে ডিগ্রিতে ইউজ করব। ওকে, তাহলে আমি পাচ্ছি 40 স্কয়ার ইনটু 0.5 ইনটু সাইন 45, তাহলে ইকুয়াল টু আসতেছে 565.685। তাহলে দেখো, এখান থেকে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারছি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি যদি 2 দ্বারা গুণ দিই, তাহলে আমি কি এই রম্বসটার ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমি যদি রম্বসের ক্ষেত্রফল বের করি, তাহলে রম্বস হচ্ছে আমার ও এ বি সি, তাহলে ও এ বি সি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, 2 ইনটু 565.685। তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি ইনটু 2 ইকুয়াল টু হচ্ছে 1131.37। ওকে, আচ্ছা, এককগুলো আমি দেই নাই। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, এখানে রম্বসের ক্ষেত্রফলটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে আমি রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে রম্বসের ক্ষেত্রফল পাওয়ার পর আমি যদি এই বৃত্তকলাটাকে, এই ও এ সি বৃত্তকলাটাকে বা বৃত্তকলার ক্ষেত্রফলটাকে আমি রম্বসের ক্ষেত্রফল থেকে বিয়োগ দেই, তাহলে কি আমি এই এ বি সি এ এর ক্ষেত্রফল পাবো। ওকে, তাহলে আমি যদি একবারে করি, তাহলে মাইনাস
200 ইন্টু 3.1416, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমি? 503 পয়েন্ট। তাহলে এইটার ক্ষেত্রফল হচ্ছে 503.05 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নটা তোমাদের দিনাজপুর বোর্ডে 2019 সালে এসেছিল। ওকে, এবার আমরা আমাদের বৃত্তকলা রিলেটেড লাস্ট প্রবলেমটা সলভ করব। ওকে, তো প্রবলেমটা আমরা দেখি। আমাকে একটা বৃত্ত দেওয়া আছে এবং বৃত্তের ভেতর থেকে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই এ ও বি ত্রিভুজ। আমাকে বলছে এই যে ছায়াঘেরা অংশটা আছে, এই ছায়াঘেরা অংশটার ক্ষেত্রফল কত। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ভিতরে একটা বৃত্তকলা আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমি যদি এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বিয়োগ দিতে পারি, তাহলে কি আমি এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফলটা পাবো। তাহলে প্রথমে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে, তারপর বৃত্তকলার ক্ষেত্রফল বের করা লাগবে, তারপর হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ দিলেই আমি হচ্ছে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফলটা পাবো। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। বৃত্তকলার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, আমরা জানি r স্কয়ার থিটা বাই হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে 6 মিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়াল টু হচ্ছে 6 মিটার। ওকে, তাহলে আর এর মানটা আমি পাইছি। এবার থিটার মানটা আমাকে বের করতে হবে। এই থিটার মানটা বের করার জন্য আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, যেখানে আমরা দেখতে পাচ্ছি cos a ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc, cos b ইকুয়াল টু হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca, cos c ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। আচ্ছা, এই ফর্মুলাগুলো কিভাবে আসছে সেটা হচ্ছে আমরা যখন চ্যাপ্টার 7 পড়ব, সেই চ্যাপ্টার 7 এর 7.7 এ আমরা হচ্ছে এই ফর্মুলাগুলো সাথে পরিচিত হব, যে ডিরাইভ করে আমরা দেখাবো যে ফর্মুলাগুলো কিভাবে আসতেছে। এখানে আমরা জাস্ট ইউজ করব ফর্মুলাগুলো। ওকে, তাহলে ধরো আমি হচ্ছে cos a এর ক্ষেত্রে চিন্তা করি। ধরো এই কোণটা হচ্ছে, আচ্ছা ধরো c কোণ। ওকে, ধরো c কোণ। তাহলে এই c কোণ বা এই cos c ইকুয়াল টু হবে, এই cos c ইকুয়াল টু হবে, আমি ফর্মুলা থেকে লিখতে পারতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। ওকে, এখন কোনটাকে a ধরবো, কোনটাকে b ধরবো, কোনটাকে c ধরবো? এই যে c কোণটা যে আছে, এই c কোণটা যেই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ, ওকে, ওই দুইটা বাহু হবে a এবং b। এখন তুমি কোনটাকে a ধরতে পারো, কোনটাকে চাইলে b ধরতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, তাহলে যদি হয় তাহলে অপর বাহুটা হবে c। ওকে, তাহলে এখানে এই c কোণটা কি AO এবং BO এর মধ্যে আছে। তাহলে এই AO এর দৈর্ঘ্য কত? 9 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে a এর মানটা আমি লিখতে পারি 15 স্কয়ার। ওকে, অর্থাৎ কোণটা যেই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ, সেই বাহুর একটার দৈর্ঘ্য হচ্ছে 15। তাহলে ওই দৈর্ঘ্যটাকে আমি a ধরছি, তাহলে a স্কয়ার হলে 15 স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই BO বাহুটা, তাহলে BO এর মান কত? 3 প্লাস 6, তার মানে 9 স্কয়ার, মাইনাস হচ্ছে c এর মান হচ্ছে 21 স্কয়ার, এই যে দেয়াই আছে। আর এখানে হচ্ছে 2 ইনটু a, তাহলে a এর মান হচ্ছে 15, b এর মান হচ্ছে 9। আচ্ছা, তাহলে এটাকে ক্যালকুলেট করে আমরা পাবো cos c ইকুয়াল টু মাইনাস অফ, আমি আগে থেকে ক্যালকুলেশন করে রাখছি। তাহলে c ইকুয়াল টু কত? cos ইনভার্স মাইনাস অফ, আর cos ইনভার্স মাইনাস অফ এর মান আমরা জানি 120 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে, এই কোণটার মান কত হবে? 120 ডিগ্রি। ওকে, তাহলে এইটুকু আমি মুছে দিলাম। তাহলে দেখো, আমরা হচ্ছে কোণের মান জানি। কোণের মান জানলে, যদি দুইটা বাহুর মান জানি, আমি কি তোমার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমি লিখি যে AOB ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ AB sin C। ওকে, তাহলে হাফ a এর মান হচ্ছে 15, b এর মান হচ্ছে 9 ইনটু sin 120 ডিগ্রি। ওকে, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে আমি পাবো, তাহলে হাফ ইনটু 15 ইনটু 9 ইনটু sin 120 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু আসতেছে 58.456 মিটার স্কয়ার। ওকে, এখানে মিটার স্কয়ার কেন? কারণ আমার এই বাহুর দৈর্ঘ্যগুলো মিটারে দেয়া আছে। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এবার আমি বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করব। এখন দেখো, থিটা কি 120 ডিগ্রি,
বৃত্তগলার ক্ষেত্রফলের ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, থিটাকে আমার অবশ্যই কি রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 120 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করি, আমি যদি এখানে লিখি তাহলে 120 ইনটু পাই বাই 180, তাহলে কাটাকাটি করলে এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে 3, তাহলে 2 পাই বাই 3। ওকে, তাহলে এটা হচ্ছে থিটার মান। তাহলে বৃত্তগলার ক্ষেত্রফলটা কত হবে? তাহলে আমি লিখলাম বৃত্তগলার ক্ষেত্রফল ইকুয়াল টু আর স্কয়ার, আর স্কয়ার মানে হচ্ছে 6 স্কয়ার ইনটু থিটা, তাহলে 2 পাই বাই 3 ইনটু এখানে হচ্ছে 2। তাহলে এখানে দেখো 2 ইনটু 3 হচ্ছে 6 হয়ে যাচ্ছে, তাহলে এই 6 স্কয়ার থেকে একটা 6 কাটা গেলে কত থাকতেছে? 6 ইনটু 2 পাই সমান সমান হচ্ছে 12 পাই, 12 পাই মিটার স্কয়ার। ওকে, তাহলে 12 পাই মিটার স্কয়ারে কত আসতেছে? 12 ইনটু 3.1416, তাহলে আসতেছে 37.699 মিটার স্কয়ার। ওকে, তাহলে এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমি যদি বৃত্তগলার ক্ষেত্রফলটা বিয়োগ দেই, তাহলেই এই ছায়াঘেরা অংশের দৈর্ঘ্যটা পাবো। তাহলে আমি যদি বিয়োগ দেই মাইনাস 58.456 ইকুয়াল টু 20.75, তাহলে এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল হচ্ছে 20.757 মিটার স্কয়ার। ওকে, তাহলে এর মাধ্যমে আমরা বৃত্তগলা রিলেটেড বোর্ডের ম্যাথগুলো শেষ করলাম। এবার আমরা ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ধরো এটা হচ্ছে আমার ঘড়ি। ওকে, এই ঘড়ির এই যে মোটা যেই কাঁটাটা আছে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, চিকন যে কাঁটাটা আছে সেটা হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে যদি দুইটা কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে আমরা কোন প্রসেসে আগাবো? ওকে, প্রথমে ঘন্টার ক্ষেত্রে আসি। ঘন্টার কাঁটাটা ধরো 12 থেকে শুরু করে ঘুরে আবার যখন 12-র কাছে ফিরে আসে তখন সে কি একটা সার্কেল কমপ্লিট করে, আর একটা সার্কেল কমপ্লিট করে মানে সে কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি। ওকে, এই 12 থেকে যাত্রা শুরু করে সে আবার 12তে ফিরে আসতে তার কতক্ষণ সময় লাগে? 12 ঘন্টা সময় লাগে। তার মানে আমরা বলতে পারি এই 12 ঘন্টায় আমি প্রথমে লিখি ঘন্টার কাঁটা। ওকে, তাহলে এই ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘুরে 360 ডিগ্রি। তাহলে প্রতি ঘন্টায় কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি বাই হচ্ছে 12। তাহলে 360 ডিগ্রি বাই যদি 12 হয় তাহলে কত হয়? 30 ডিগ্রি। ওকে, তার মানে এই 12 থেকে 1 এর দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি, 1 থেকে 2 এর দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা 30 ডিগ্রি করে ঘুরে। ওকে, এবার আসি মিনিটের কাঁটার ক্ষেত্রে। মিনিটের কাঁটা এই 12 থেকে আবার 12তে যায় কতক্ষণ পর? 1 ঘন্টায়। ওকে, বা 60 মিনিট পর সে কি আবার 12তে ফিরে যায়। তার মানে আমি বলতে পারি মিনিটের কাঁটা, এখানে লিখি মিনিটের কাঁটা 1 আওয়ারে বা 60 মিনিটে ঘুরে 360 ডিগ্রি, বা 1 মিনিটে কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি বাই হচ্ছে 60 সমান সমান হচ্ছে কত? 6 ডিগ্রি। ওকে, অর্থাৎ মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি কোণ করে ঘুরে। এটাকে আমরা এভাবে বলতে পারি, ধরো মিনিটের কাঁটা এখান থেকে এখানে আসছে, তাহলে এই 12 থেকে 1 এ আসলে কত মিনিট সম্পন্ন হয়? 5 মিনিট। আমরা জানি যে প্রতিটা ঘন্টার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি, তাহলে যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রি বাই 5 ইকুয়াল টু হচ্ছে 6 ডিগ্রি। ওকে, তার মানে মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি কোণ করে ঘুরে। আচ্ছা, এবার আমরা মেইন পয়েন্টে আসি, সেটা হচ্ছে ঘন্টার কাঁটা যখন তোমার মিনিটের কাঁটা যখন ঘুরে আবার 12-র দিকে চলে যায়, ঘন্টার কাঁটা কি লাফ দিয়া পরের ঘন্টায় চলে যায়? না, ঘন্টার কাঁটা কি করে? আস্তে আস্তে সে পরের ঘন্টার দিকে আগাইতে থাকে। ধরো আমি যদি বলি, এখানে ধরো আমি একটা ছোট ঘড়ি আঁকলাম, ধরো এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। যখন ধরো 12টা 5 বাজে, 12টা 5-এ কি এই মিনিটের কাঁটা একদম 1-এর দিকে থাকবে এবং ঘন্টার কাঁটাটা 12-র থেকে একটু সরে 1-এর দিকে যাবে। ওকে, তারপর কি যত মিনিটের কাঁটাটা ঘুরে ঘুরে এই 12-র দিকে যেতে থাকবে, এই ঘন্টার কাঁটাটা তত 1-এর দিকে আগাইতে থাকবে। যখন মিনিটের কাঁটাটা একদম 12-র কাছে পৌঁছায় যাবে, ঘন্টার কাঁটাটা তখন কি একদম 1-এর কাছে পৌঁছায় যাবে। ওকে, বুঝতে পারছি? তার মানে এই ঘন্টার কাঁটার একটা ঘূর্ণন আছে কার জন্য? মিনিটের কাঁটার জন্য। ওকে, তাহলে আমরা এখানে আসি। এখন দেখো ঘন্টার কাঁটা ঘুরে 30 ডিগ্রি, তার মানে আমি বলতে পারি যে মিনিটের কাঁটার জন্য বা মিনিটের কাঁটার
60 মিনিটে ঘূর্ণনের জন্য ঘন্টার কাঁটা ঘুরে কত ডিগ্রি? 30 ডিগ্রি। কারণ কি ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি ঘুরে, তার মানে 60 মিনিট ইকুয়াল টু 1 আওয়ার। তাহলে 60 মিনিটে ঘন্টার কাঁটা ঘুরে 30 ডিগ্রি মিনিটের কাঁটার ঘূর্ণনের জন্য। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই 1 মিনিট ঘূর্ণনের জন্য ঘন্টার কাঁটা ঘুরে 30 ডিগ্রি বাই 60 ডিগ্রি সমান সমান হচ্ছে কি হাফ ডিগ্রি। ওকে, অর্থাৎ মিনিটের কাঁটা যদি 1 মিনিট ঘুরে, ঘন্টার কাঁটা ওই 1 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ ঘুরবে? হাফ ডিগ্রি। তাহলে আমি আরেকবার জাস্ট একবার রিক্যাপ করি। প্রথম কথা, ঘন্টার কাঁটা পুরো 360 ডিগ্রি ঘুরে 12 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত ডিগ্রি ঘুরে? 30 ডিগ্রি। ওকে, আবার এই ঘন্টার কাঁটার যে ঘূর্ণনটা, মিনিটের কাঁটার জন্য ঘন্টা কাঁটার একটা ঘূর্ণন আছে, তাহলে ওই ঘন্টার কাঁটার ঘূর্ণনটা আমি পাচ্ছি কত? মিনিটের কাঁটার জন্য হাফ ডিগ্রি। অর্থাৎ প্রতি 1 মিনিট যদি মিনিটের কাঁটা ঘুরে, তার জন্য ঘন্টার কাঁটা ঘুরবে হাফ ডিগ্রি। ওকে, তাহলে আমি বের করতে পারলাম। এবার আমরা ধরো একটা ম্যাথ করি। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। ওকে, ধরো তাহলে হচ্ছে ধরো আমি লিখলাম যে 9:45। ওকে, তাহলে 9:45 এ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? ওকে, তাহলে আমি এখানে আসি। তাহলে দেখো 9:45 এ আমার ঘন্টার কাঁটা কই থাকবে? ধরো আমি স্ট্যান্ডার্ড পজিশন ধরে নিলাম, এটা হচ্ছে ধরো ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে এটা হচ্ছে 9:45 ধরলাম, ঘন্টার কাঁটার কোনো ঘূর্ণন নাই মিনিটের কাঁটার জন্য। ওকে, তাহলে যদি এটা 9:45 হয়, এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। কিন্তু মিনিটের কাঁটার প্রতি মিনিটের ঘূর্ণনের জন্য ঘন্টার কাঁটার একটা ঘূর্ণন আছে, তার মানে এই ঘন্টার কাঁটাটা কি? ধরো এটা মিনিটের কাঁটা, তাহলে এই ঘন্টার কাঁটাটা কি 10-এর দিকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে চলে যাবে, যেহেতু 9:45 বাজে। ওকে, লাফ দিয়ে তো আর 9 থেকে 10-এ চলে যাবে না, অবশ্যই 10-এর দিকে একটু তার সরণ হয়েছে। তার মানে এই কোণটা আমাকে বের করতে হবে। এখন এই কোণটা বের আমি কিভাবে করব? মিনিটের কাঁটার প্রতি 1 মিনিটের ঘূর্ণনের জন্য ঘন্টার কাঁটা ঘুরে হাফ ডিগ্রি। তাহলে 45 মিনিটের ঘূর্ণনের জন্য ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘুরবে? 45 ইন্টু হাফ ডিগ্রি সমান সমান 45/2 কাটাকাটি করলে কত হয়? 27 27 সমস্ত 2/1। ওকে, অর্থাৎ 27.5 ডিগ্রি হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। ওকে, তারপর এরপরে যদি আমি একটা ম্যাথ করি, ধরো হচ্ছে কয়টা বলবো, 6:30। ওকে, তাহলে 6:30 এ, আচ্ছা 6:30 না, ধরো 6:45। তাহলে 6:45 এ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে এখান থেকে যদি আমরা লিখি, তাহলে 6:45, তাহলে ঘন্টার কাঁটা থাকা উচিত 6 বরাবর, মিনিটের কাঁটা থাকা উচিত 9 বরাবর। ওকে, তাহলে 9 আর 6 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু যেহেতু 45 বাজে, তার মানে ঘন্টার কাঁটাটা একটু এই বরাবর 7-এর দিকে সরে আসবে। ওকে, তার মানে দেখো প্রথমে কোণটা ছিল 90 ডিগ্রি, তারপর এই ঘন্টার কাঁটাটা কি মিনিটের কাঁটার দিকে একটু সরণ হয়েছে। তার মানে যেহেতু মিনিটের কাঁটার দিকে সরণ হয়েছে, 90 ডিগ্রি থেকে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আমার বিয়োগ করা লাগবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি কিভাবে বের করতে পারি? একদম সেম ফর্মুলা দিয়ে। ওকে, তাহলে 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা ঘুরে হাফ ডিগ্রি, তাহলে 45 মিনিটের জন্য কত ডিগ্রি ঘুরবে? 45/2, তাহলে 90 - 45/2 ইকুয়াল টু হচ্ছে অ্যানসার। ওকে, তাহলে 6:45 এ ঘন্টা কাঁটার মিনিট কাঁটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 - 45/2। আচ্ছা, নেক্সট আমরা আরো দুইটা প্রবলেম সলভ করি। এবার আমি বললাম যে 12:15। ওকে, ধরো 12:15, তাহলে 12:15 ঘন্টার কাঁটা থাকবে ধরলাম 12-এর দিকে এবং মিনিটের কাঁটা থাকবে 3-এর দিকে। ওকে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু 15 যেহেতু ঘন্টার কাঁটা একটু 1-এর দিকে যাবে, তাহলে ঘন্টার কাঁটা এক্স্যাক্টলি 12-এর দিকে না থেকে একটু 1-এর দিকে ঘুরে যাবে। এখন কত ডিগ্রি কোণ ঘুরছে? 15 হচ্ছে 2। তাহলে আমার অ্যানসারটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস 15/2। ওকে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 15/2 হচ্ছে 12:15 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। আচ্ছা, লাস্ট আমরা একটা প্রবলেম সলভ করি, সেটা হচ্ছে ধরো হচ্ছে 5:40 বাজে। ওকে, 5:40, তাহলে 5:40 এ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 5:40।
তাহলে 5:40-এ ঘন্টার কাঁটা থাকবে ধরো এক্স্যাক্টলি 5-এর দিকে এবং মিনিটের কাঁটা থাকবে 8-এর দিকে, 5:40। ওকে, তাহলে আমরা জানি যে মিনিটের কাঁটার জন্য ঘন্টার কাঁটার একটা ঘূর্ণন আছে। ওকে, তাহলে প্রথমে আমি যদি না ঘূর্ণন থাকে তাহলে স্ট্যান্ডার্ড পজিশন আমি একটা অ্যাঙ্গেল বের করব, তারপর সেই অ্যাঙ্গেলটা থেকে কতটুকু সরণ হচ্ছে ওই সরণের মানটা বিয়োগ করব। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত? দেখো আমরা জানি যে প্রতিটা ঘন্টার মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 30 30, তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় আমি লিখলাম 90 ডিগ্রি। ওকে, এখন কি যেহেতু 5:40 বাজে এই ঘন্টার কাঁটাটা একটু 6-এর দিকে সরে আসবে, তাহলে আমি এটাকে মুছে দিলাম, এটাকে মুছা এই 6-এর দিকে নিয়ে আসলাম। ওকে, ধরো এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে 6-এর দিকে যে আসছে কত ডিগ্রি সরণ হইছে? আমরা জানি যে প্রতি মিনিটে ঘন্টার কাঁটার সরণ হয় হাফ ডিগ্রি। ওকে, তাহলে 40 মিনিটের সরণ কত হবে? 40/2 = 20 ডিগ্রি। ওকে, তাহলে যদি 20 ডিগ্রি হয় এই ক্ষেত্রে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি - 20 ডিগ্রি = 70 ডিগ্রি। ওকে, তাহলে আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো যে ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। নেক্সট লেকচার যেটা হবে, নেক্সট লেকচার হচ্ছে আমরা চ্যাপ্টার হায়ার ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6.2 নিয়ে আলোচনা করব, এবং এই লেকচারে ক্লাস নোট তুলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবা। লেকচার নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা হচ্ছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।